যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের পতন ঘটানোর জন্য উঠে পড়ে লেগেছে। একদিকে যুক্তরাষ্ট্র খুবই পাওয়ারফুল একটা কান্ট্রি, পরমাণু শক্তিধর একটা দেশ, অন্যদিকে ইসরায়েলও কিন্তু খুবই শক্তিশালী একটা দেশ, বিশেষ করে সামরিক দিক থেকে। তো সব মিলিয়ে দুইটা দেশে কিন্তু সামরিক দিক থেকে খুবই স্ট্রং। এখন কথা হচ্ছে, এই দুইটা দেশ চাইলেই কি ইরানের পতন ঘটাতে পারবে? দেখুন, ইরানের আশেপাশে যে দেশগুলো রয়েছে সবগুলোই কিন্তু বিক্রি হয়ে গিয়েছে টাকার কাছে। হ্যাঁ, তো সেই জায়গা থেকে ইরানের বন্ধু দেশ কিন্তু সেরকম নেই। তো সব মিলিয়ে ইরানের পতন এই দুই দেশ ঘটিয়ে ফেলতে পারবে নাকি না? ভিউয়ার্স, আজকে আমি আদিপান্ত ইউটিউব চ্যানেল নিবেদিত খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিওর উপর রিঅ্যাকশন দিতে যাচ্ছি। আদিপান্ত হচ্ছে বাংলাদেশের খুবই পপুলার একটা ইউটিউব চ্যানেল। আর আজকে আমি যে ভিডিওটার উপর রিঅ্যাকশন দিতে যাচ্ছি, ভিডিওটার শিরোনামটা আমি আপনাদেরকে একটু পড়ে শোনাচ্ছি। ভিডিওটার শিরোনামটা হচ্ছে, কেন ইরানের শাসন ব্যবস্থার পতন ঘটানো অসম্ভব। এবং থাম্বনেইলে যে শিরোনামটা লেখা আছে সেটা হচ্ছে, ইরানের পতন অসম্ভব কেন। হ্যাঁ, এটাই আজকে জানবো যে এত শক্তিধর দেশগুলো ইরানের পতন কেন ঘটাতে পারবে না। কি আছে ইরানের কাছে? ইরানের কাছে শক্তিশালী কোনো যুদ্ধবিমান নেই, পারমাণবিক শক্তিও নেই। তো কেন ইরানের পতন ঘটাতে পারবে না, আজকে সেটাই জানবো। ভিউয়ার্স, আমি রুবাইত আছি আপনাদের সঙ্গে। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল শো উইথ রুবাইত। তাহলে চলুন আপনাদের সঙ্গে একসঙ্গে মিলে সম্পূর্ণ ভিডিওটাকে দেখে আসি এবং বিস্তারিত বিষয়টা ইন ডিটেলসে জেনে আসি। লেটস গেট স্টার্টেড। সুইজারল্যান্ডের জেনেভায় যখন ওমানের মধ্যস্থতায় আমেরিকা এবং ইরানের মধ্যে পারমাণবিক কর্মসূচি নিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা চলছিল, তখন অনেকেই ভেবেছিলেন হয়তো একটি কূটনৈতিক সমাধান খুব কাছেই। কিন্তু এই আশাবাদের মাঝেই হঠাৎ দৃশ্যপট বদলে যায়। শনিবার সকাল 9:30টার দিকে ইরানের রাজধানী তেহরান সহ একাধিক শহর কেঁপে ওঠে ভয়াবহ বিস্ফোরণের শব্দে। আমেরিকা এবং ইসরায়েল যৌথভাবে শুরু করে এক নজিরবিহীন সামরিক অভিযান। পেন্টাগন যার নাম দিয়েছে অপারেশন এপিক ফিউরি। এই হামলায় ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামিনি নিহত হয়েছেন। প্রাণ গেছে আরও বেশ কয়েকজন শীর্ষ নেতার। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই হামলাকে মেজর কমব্যাট অপারেশন হিসেবে ঘোষণা করে সরাসরি ইরানের জনগণকে তাদের সরকার উৎখাতের আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, যখন আমাদের কাজ শেষ হবে তখন আপনারা আপনাদের সরকারের নিয়ন্ত্রণ নিয়ে নেবেন। এটি হয়তো প্রজন্মের পর প্রজন্ম ধরে আপনাদের একমাত্র সুযোগ। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ইরানিদের এই স্বৈরাচারের জল ভেঙে ফেলার আহ্বান জানিয়েছেন। কিন্তু প্রশ্ন হচ্ছে, কেবল বিমান হামলা চালিয়ে কিংবা সর্বোচ্চ নেতাকে হত্যা করে কি একটি দেশের দীর্ঘদিনের সুসংহত শাসন ব্যবস্থার পতন ঘটানো সম্ভব? আমেরিকার এই রেজিম চেঞ্জ বা সরকার পরিবর্তনের ছক কি সত্যি সফল হবে, নাকি এটি মধ্যপ্রাচ্যকে আরেকটি অন্তহীন এবং রক্তক্ষয়ী যুদ্ধের দিকে ঠেলে দেবে? এসব প্রশ্নেরই উত্তর জানার চেষ্টা করব আদ্যপান্তর আজকের পর্বে। শনিবারের এই অতর্কিত হামলার মূল লক্ষ্য ছিল ইরানের শীর্ষ নেতৃত্বকে হত্যা করে শাসন ব্যবস্থাকে পঙ্গু করে দেয়া, যাকে সামরিক পরিভাষায় বলা হয় ডিক্যাপিটেশন স্ট্র্যাটেজি বা শিরোচ্ছেদ কৌশল। ইসরায়েলের দাবি অনুযায়ী তারা ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, বিশেষ করে কেরমানশা অঞ্চলে অবস্থিত SS-65 ধ্বংস করে দিয়েছে। এই হামলায় ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামিনি সহ প্রতিরক্ষামন্ত্রী আমির নাসির জাদে এবং রেভলিউশনারি গার্ডসের শীর্ষ কমান্ডার মোহাম্মদ পাকপোর নিহত হয়েছেন। ইসরায়েলি সংবাদ মাধ্যমগুলো দাবি করেছে যে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানও এই হামলার অন্যতম প্রধান লক্ষ্যবস্তু ছিলেন। আমেরিকা এবং ইসরায়েল মনে করে, শীর্ষ নেতৃত্বকে সরিয়ে দিতে পারলেই ইরানের ইসলামিক শাসন ব্যবস্থা হুড়মুড় করে ভেঙে পড়বে। ডোনাল্ড ট্রাম্প এর আগে ভেনেজুয়েলায় ঠিক এই ধরনের একটি কৌশল প্রয়োগ করে সফল হওয়ার চেষ্টা করেছিলেন। তিনি হয়তো আশা করছেন ইরানের ক্ষেত্রেও একই রকম ফলাফল পাওয়া যাবে। ট্রাম্প ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর IRGC এবং অন্যান্য সশস্ত্র বাহিনীকে অস্ত্র সমর্পণ করার আহ্বান জানিয়ে বলেছেন, তা না হলে তাদের নিশ্চিত মৃত্যুর মুখোমুখি হতে হবে। তবে ইরানের মতো একটি রাষ্ট্রের ক্ষেত্রে এই কৌশল কতটা কার্যকর হবে তা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে বিশেষজ্ঞদের মনে। আমেরিকা এবং ইরানের এই শত্রুতা একদিনের নয়। 1979 সালের ইসলামী বিপ্লবের পর তেহরানে মার্কিন দূতাবাস দখলের পর থেকেই দুই দেশের মধ্যে এক চিরস্থায়ী বৈরিতার সূচনা হয়। ডোনাল্ড ট্রাম্প তার প্রথম মেয়াদে 2015 সালের জয়েন্ট কম্প্রিহেন্সিভ প্ল্যান অফ অ্যাকশন বা ইরান পরমাণু চুক্তি থেকে একতরফাভাবে আমেরিকাকে বের করে নিয়ে এসেছিলেন। ওবামা প্রশাসনের সেই চুক্তিটি ছিল ইরানের পরমাণু কর্মসূচি নিয়ন্ত্রণের একটি কার্যকর কূটনৈতিক মাধ্যম। কিন্তু ট্রাম্প একে দুর্বল আখ্যা দিয়ে বাতিল করার পর থেকে মূলত সংকটের নতুন অধ্যায় শুরু হয়।
এর আগে 2025 সালের জুন মাসে ইসরায়েল এবং আমেরিকার সাথে ইরানের 12 দিনের একটি তীব্র যুদ্ধ সংঘটিত হয়েছিল। সেই যুদ্ধে ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে ব্যাপক হামলা চালানো হয়েছিল, যার ফলে ডোনাল্ড ট্রাম্প দাবি করেছিলেন যে তিনি ইরানের পারমাণবিক সক্ষমতাকে পুরোপুরি অবিলিটারেট বা নিশ্চিহ্ন করে দিয়েছেন। কিন্তু এক বছর পার না হতেই আবারও সেই পারমাণবিক হুমকির কথা বলে নতুন করে যুদ্ধ শুরু করা ট্রাম্পের বক্তব্যের স্ববিরোধিতাকেই সামনে নিয়ে এসেছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর জন্য এই যুদ্ধ রাজনৈতিকভাবে লাভজনক। বছরের শেষের দিকে ইসরায়েলের সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। গাজায় হামাসের সাথে 2 বছরের যুদ্ধের অভিজ্ঞতা থেকে নেতানিয়াহু বিশ্বাস করেন যে ইসরায়েল যখন যুদ্ধের মধ্যে থাকে তখন তার অভ্যন্তরীণ রাজনৈতিক অবস্থান আরও সুসংহত হয়। তাই অভ্যন্তরীণ রাজনীতি এবং ক্ষমতা টিকিয়ে রাখার স্বার্থেও এই যুদ্ধ ইসরায়েলের জন্য একটি তুরুপের দাস। ইতিহাস ঘাটতে দেখা যায় শুধুমাত্র বিমান হামলা চালিয়ে কোনো দেশের সরকার পরিবর্তনের নজির পৃথিবীতে নেই। 2003 সালে ইরাকের সাদ্দাম হোসেনকে উৎখাত করতে আমেরিকাকে বিশাল স্থলবাহিনী নিয়ে দেশটিতে প্রবেশ করতে হয়েছিল। 2011 সালে লিবিয়ার মোহাম্মদ গাদ্দাফিকে ক্ষমতাচ্যুত করার সময়ও নেটোর বিমান হামলার পাশাপাশি বিদ্রোহী স্থলবাহিনীর প্রত্যক্ষ ভূমিকা ছিল, এবং উভয় ক্ষেত্রে ফলাফল ছিল রাষ্ট্রের সম্পূর্ণ পতন, দীর্ঘস্থায়ী গৃহযুদ্ধ এবং হাজার হাজার মানুষের মৃত্যু। ইরানের ইসলামিক শাসন ব্যবস্থা কোনো একক ব্যক্তির উপর নির্ভরশীল নয়। গত প্রায় অর্ধ শতাব্দী ধরে তারা এমন একটি জটিল রাজনৈতিক এবং সামরিক কাঠামো তৈরি করেছে যা আদর্শ এবং কঠোর শাসনের এক সুসংহত নেটওয়ার্কের উপর ভিত্তি করে টিকে আছে। খামেনির অবর্তমানে ইসলামিক রেভলিউশনারি গার্ড কোরের সমর্থনে অন্য কোনো শীর্ষ ধর্মীয় নেতা সেই জায়গা পূরণ করবেন, কারণ শাহাদত বরণ বা আত্মোৎসর্গ করা শিয়া ইসলাম এবং ইরানের রাষ্ট্রীয় আদর্শের একটি একটা বিষয় না বলে পারছি। দেখুন, এখানে ভয় পাচ্ছে যে ইরান যদি পারমাণবিক শক্তিধর হয়ে যায় তাহলে বুঝতেই তো পারছেন মধ্যপ্রাচ্য থেকে কিন্তু আমেরিকার যে ক্ষমতা সেটা কিন্তু আর আগের মতো থাকবে না। ইরান তখন মধ্যপ্রাচ্যের মধ্যে সব থেকে বেশি শক্তিধর দেশ হয়ে যাবে। তো এটা কি হতে দেওয়া যায়? যুক্তরাষ্ট্র এটা কখনই হতে দিতে চায় না, কারণ কেউ চায় না কারো ক্ষমতা হারাতে। তো সেই কারণে কিন্তু এই ঘটনাগুলো ঘটাচ্ছে। আরেকটা বিষয় বলে রাখি, যে এই নিয়ম অনুযায়ী যিনি শহীদ হয়েছেন তার পরবর্তীতে আরেকজন ইসলামিক নেতাকে সেখানে বসানো হবে, কিন্তু অন্য কাউকে ক্ষমতা হস্তান্তর করা হবে না। তো যত যাই চেষ্টা করা হোক, আমার মনে হয় না কিছু করতে পারবে। তাহলে চলুন বাকি অংশটা দেখে আসি। অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ। তাই ট্রাম্পের সাধারণ ক্ষমার প্রস্তাবে আইআরজিসি খুব সহজে আত্মসমর্পণ করবে এমনটা ভাবা নেহাতি বোকামি ছাড়া আর কিছুই নয়। জার্মানির গ্লোবাল অ্যান্ড এরিয়া স্টাডিজ ইনস্টিটিউটের বিশ্লেষক দিবা মির্জায়ের মতে পারমাণবিক হুমকির কথা বলে আমেরিকা আসলে এই যুদ্ধের একটি অজুহাত তৈরি করেছে। মূলত ডোনাল্ড ট্রাম্প এই সামরিক অভিযানকে ব্যবহার করে ইরানের অভ্যন্তরীণ একটি গণ অভ্যুত্থানকে উস্কে দিতে চাইছেন। কিন্তু ফ্রাইডরিক এবার্ট স্টিভ টুং এর বিশেষজ্ঞ মার্কাস স্নাইডার মনে করেন শুধুমাত্র বিমান হামলার উপর ভরসা করে যুদ্ধ চলাকালীন সময়ে সাধারণ মানুষ একটি সরকারের বিরুদ্ধে সফল বিদ্রোহ করবে এমনটা কল্পনা করাও কঠিন। ডোনাল্ড ট্রাম্প তার ভাষণে এই অভিযানের 4টি মূল লক্ষ্যের কথা উল্লেখ করেছেন: ইরানের পারমাণবিক কর্মসূচি ধ্বংস করা, ব্যালিস্টিক মিসাইল সক্ষমতা গুড়িয়ে দেয়া, নৌবাহিনীকে ধ্বংস করা এবং সর্বোপরি ইরানের শাসন ব্যবস্থার পতন ঘটানো। কিন্তু এই লক্ষ্যগুলো অর্জন কতটা বাস্তবসম্মত? প্রথমত, পারমাণবিক কর্মসূচির ক্ষেত্রে বিশেষজ্ঞরা বলছেন বিমান হামলা চালিয়ে পারমাণবিক স্থাপনার হয়তো ক্ষতি করা সম্ভব, কিন্তু প্রযুক্তিগত জ্ঞান বা টেকনোলজিক্যাল নোহাও বোমা মেরে মুছে ফেলা যায় না। মার্কাস স্নাইডারের মতে ইরানের নিজস্ব দক্ষতা রয়েছে এই প্রযুক্তি ব্যবহার করার, যা পুরোপুরি ধ্বংস করা প্রায় অসম্ভব। দ্বিতীয়ত, ব্যালিস্টিক মিসাইল ধ্বংস করা। ইরানের মিসাইল প্রযুক্তি পুরোপুরি দেশীয় শিল্পের উপর নির্ভরশীল। তারা বাইরে থেকে এই মিসাইল আমদানি করে না। গত বছরের 12 দিনের যুদ্ধে ইরান প্রমাণ করেছে যে তারা নিজেরাই শক্তিশালী মিসাইল তৈরি করতে সক্ষম। বিমান হামলা চালিয়ে কিছু গুদাম বা কারখানা ধ্বংস করা গেলেও তাদের এই সক্ষমতা পুরোপুরি নিঃশেষ করা অনেক সময়ের ব্যাপার। তৃতীয়ত, নৌবাহিনী ধ্বংস করা। ইরানি নৌবাহিনীর একটি বড় অংশ ছোট ছোট স্পিড বোটের সমন্বয়ে গঠিত, যা পারস্য উপসাগর এবং হরমুজ প্রণালীতে গেরিলা কায়দায় হামলা চালাতে সক্ষম। এগুলো এক সপ্তাহের মধ্যে পুরোপুরি ধ্বংস করে দেওয়া সম্ভব নয় বলে মনে করেন সামরিক বিশ্লেষকরা। আর চতুর্থ লক্ষ্য অর্থাৎ সরকার পতন ঘটাতে হলে শেষ পর্যন্ত হয়তো আমেরিকাকে স্থলবাহিনী নামাতেই হবে, কারণ ইরানের মতো সুসংগঠিত রাষ্ট্রে জনগণ বিক্ষোভ ঘটিয়ে সরকার ব্যবস্থার পতন ঘটাতে পারবে, এটা অনেকটাই আকাশ কুসুম কল্পনা ছাড়া আর কিছুই নয়। আমেরিকা এবং ইসরায়েলের এই হামলায় ইরানিদের মধ্যে একটি মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। একদিকে গত জানুয়ারিতে সরকার বিরোধী বিক্ষোভে হাজার হাজার মানুষের মৃত্যু এবং কঠোর দমনপীড়নের স্মৃতি সাধারণ মানুষের মনে এখনও দগদগে। বিবিসির এক রিপোর্ট অনুযায়ী কিছু ইরানি নাগরিক যারা এই স্বৈরাচারী শাসনের অবসান চান, তারা এই হামলায় এক ধরনের স্বস্তি বা উল্লাস প্রকাশ করেছেন।
সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া কিছু ভিডিওতে দেখা গেছে খামেনির বাসভবনের কাছে হামলার খবরে অনেকেই স্বস্তি প্রকাশ করছেন। এমনকি কিছু কিশোরীকে ট্রাম্পের প্রতি ভালোবাসা জানাতেও দেখা গেছে। অনেক ইরানি নাগরিকের ফোনে সাহায্য এসে গেছে এমন টেক্সট মেসেজও পৌঁছেছে, যেখানে তাদের ঘরে থাকতে এবং সরকারি বাহিনীকে অস্ত্র ফেলে দেওয়ার আহ্বান জানানো হয়েছে। কিন্তু অন্যদিকে সাধারণ মানুষের প্রাণহানির ঘটনায় তীব্র ক্ষোভ এবং আতঙ্ক তৈরি হয়েছে। বিশেষ করে দক্ষিণ ইরানের মিনাব কাউন্টিতে একটি মেয়েদের প্রাথমিক বিদ্যালয়ে ইসরায়েলি হামলায় কমপক্ষে 108 জনের মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর জনগণের মনোভাব দ্রুত বদলাতে শুরু করে। একজন প্রবাসী ইরানি সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, এই যুদ্ধের প্রথম শিকার মিনাবের মেয়েরা। আপনারা কি এই যুদ্ধের জন্য উল্লাস করছেন? ভয়াবহ এই হামলার পর তেহরান সহ বড় শহরগুলোতে ইন্টারনেট সংযোগ প্রায় পুরোপুরি বিচ্ছিন্ন করে দেওয়া হয়। কিছু মানুষ স্টারলিং স্যাটেলাইট বা ভিপিএন ব্যবহার করে বাইরের বিশ্বের সাথে যোগাযোগের চেষ্টা করছেন। অনেকেই পেট্রোল পাম্পে ভিড় জমাচ্ছেন এবং তুলনামূলক নিরাপদ এলাকা ভেবে কাস্পিয়ান সাগরের দিকে পালাতে শুরু করেছেন। এদিকে ইরান এই হামলার পর বিন্দুমাত্র সময় নষ্ট না করে পাল্টা আঘাত হানতে শুরু করেছে। ইসরায়েল এবং উপসাগরীয় আরব দেশগুলোতে থাকা মার্কিন সামরিক ঘাঁটিগুলো লক্ষ্য করে ব্যালিস্টিক মিসাইল ছুড়তে শুরু করেছে তারা। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর একে বলছে ট্রুথফুল প্রমিস 4 অপারেশন। কাতারের আল উদেইদ এয়ারবেস, বাহরাইনে অবস্থিত মার্কিন নৌবাহিনীর 5th ফ্লিটের সদর দপ্তর এবং কুয়েতের আলী আল সালেম বিমান ঘাঁটিতে মিসাইল হামলা চালানো হয়েছে। জর্ডান এবং সংযুক্ত আরব আমিরাত জানিয়েছে তারা তাদের আকাশ সীমায় আসা একাধিক মিসাইল সফলভাবে ধ্বংস করেছে। তবে আমিরাতে মিসাইলের ধ্বংসাবশেষ পড়ে একজন বেসামরিক নাগরিকের মৃত্যু হয়েছে। এই সংঘাতের সবচেয়ে বিপজ্জনক দিকটি হল ইরানের বিস্তৃত প্রক্সি নেটওয়ার্ক। লেবাননে হিজবুল্লাহ, ইয়েমেনে হুথি বিদ্রোহী এবং ইরাকে আল হাশদ আশ-শাবিয়ের মতো সশস্ত্র গোষ্ঠীগুলো যে কোনো মুহূর্তে এই যুদ্ধে সর্বাত্মকভাবে জড়িয়ে পড়তে পারে। ওয়াশিংটনের আরব গালফ স্টেটস ইনস্টিটিউটের জ্যেষ্ঠ গবেষক হুসেইন ইবিস সতর্ক করে বলেছেন, যদিও গত 1 বছরে ইসরায়েলি হামলায় হিজবুল্লাহর কিছুটা ক্ষতি হয়েছে, তবুও তারা এখনও অত্যন্ত সুসজ্জিত এবং যে কোনো সময় বড় ধরনের আঘাত হানতে সক্ষম। আর ইয়েমেনের হুথি বিদ্রোহীরা লোহিত সাগর এবং এডেন উপসাগরে বৈশ্বিক বাণিজ্য চলাচলে যে ভয়াবহ বিঘ্ন ঘটাতে পারে তা তারা ইতোমধ্যে প্রমাণ করেছে। ইরান যদি তাদের এই প্রক্সি গোষ্ঠীগুলোকে আমেরিকার বিরুদ্ধে সর্বাত্মক হামলা নির্দেশ দেয়, তবে পুরো মধ্যপ্রাচ্য একটি ভয়াবহ আঞ্চলিক যুদ্ধক্ষেত্রে পরিণত হবে। বিশ্ব অর্থনীতিতেও এর মারাত্মক প্রভাব পড়তে শুরু করেছে। রিস্টার এনার্জির ভূরাজনৈতিক বিশ্লেষক জর্জ লিওন সতর্ক করে বলেছেন, যদি এই সংঘাত দ্রুত প্রশমিত না হয়, তবে বাজার খোলার সাথে সাথেই ব্রেন্ট ক্রুড অয়েলের দাম ব্যারেল প্রতি $10 থেকে $20 পর্যন্ত বেড়ে যেতে পারে। ইরান ওপেক এটা একদমই সত্যি কথা। তেলের দাম একদমই বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আর তেলের দাম বাড়লে কি হতে যাচ্ছে বুঝতেই তো পারছেন। বিভিন্ন দেশে কিন্তু তেল দিয়ে তৈরি করা হয় ইলেকট্রিসিটি, মানে জ্বালানি তেল দিয়ে। তো সেই জায়গা থেকে মানে কোন দিকে যেতে চলেছে আর কি বিশ্বটা আশা করি বুঝতেই পারছেন। ইরানের কাছে রয়েছে ইমানি শক্তি, যেটা আসলে অন্যান্য দেশগুলোর কাছে নেই। হ্যাঁ, তাহলে চলুন বাকি অংশটা দেখে আসি। এর তৃতীয় বৃহত্তম তেল উৎপাদনকারী দেশ এবং হরমুজ প্রণালী দিয়ে বিশ্বের জ্বালানি সরবরাহের একটি বিশাল অংশ পরিবাহিত হয়। ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর হরমুজ প্রণালী দিয়ে কোনো জাহাজ চলাচলের অনুমতি দেওয়া হচ্ছে না। লুফথানসা, এমিরেটস, কাতার এয়ারওয়েজ থেকে শুরু করে ব্রিটিশ এয়ারওয়েজের মতো বৈশ্বিক এয়ারলাইনগুলো মধ্যপ্রাচ্যের বেশিরভাগ রুটে তাদের ফ্লাইট বাতিল বা স্থগিত করেছে। ডোনাল্ড ট্রাম্প এমন একটি সময় এই যুদ্ধে জড়িয়েছেন যখন আমেরিকার সাধারণ জনগণের মধ্যে আরেকটি বিদেশি যুদ্ধ নিয়ে কোনো উৎসাহ নেই। সাম্প্রতিক একটি জরিপে দেখা গেছে মাত্র 27% আমেরিকান ইরানের বিরুদ্ধে সামরিক শক্তি ব্যবহারের পক্ষে রয়েছেন এবং অপর একটি জরিপে এই সমর্থন মাত্র 21%। সামনেই আমেরিকার মধ্যবর্তী বা মিড টার্ম নির্বাচন। ট্রাম্প যদি দ্রুত এই যুদ্ধে কোনো দৃশ্যমান বিজয় অর্জন করতে না পারেন, তবে এটি তার এবং রিপাবলিকান পার্টির জন্য একটি বড় রাজনৈতিক বিপর্যয় ডেকে আনতে পারে। যদি এই যুদ্ধ প্রলম্বিত হয় এবং আমেরিকার সেনারা হতাহত হয়, তবে ডেমোক্র্যাটরা কংগ্রেসের নিয়ন্ত্রণ নিতে পারে এবং ট্রাম্পের বিরুদ্ধে ইমপিচমেন্টের চাপও বাড়তে পারে। ট্রাম্প এবং তার রানিং মেট জেডি ভ্যান্স এর আগে বারবার প্রতিশ্রুতি দিয়েছিলেন যে তারা আমেরিকাকে ফরএভার ওয়ার্স বা অন্তহীন বিদেশি যুদ্ধ থেকে বের করে আনবেন। কিন্তু এখন তারাই আবার মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় যুদ্ধে জড়িয়ে পড়েছেন, যা তাদের কট্টর সমর্থকদেরও হতাশ করতে পারে। আন্তর্জাতিক অঙ্গনেও এই হামলার তীব্র সমালোচনা শুরু হয়েছে। জাতিসংঘের মানবাধিকার কমিশনের প্রধান ভলকার তুর্ক এই সংঘাতকে আন্তর্জাতিক আইনের পরিপন্থী বলে উল্লেখ করে দ্রুত আলোচনার টেবিলে ফিরে আসার আহ্বান জানিয়েছেন। ইউরোপীয় ইউনিয়নের শীর্ষ কূটনীতিক কায়া কালাস এই পরিস্থিতিকে অত্যন্ত বিপজ্জনক হিসেবে বর্ণনা করেছেন। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো, জার্মানির চ্যান্সেলর ফ্রিডরিক মেয়ের্জ এবং যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার একটি যৌথ বিবৃতি দিয়ে ইরানকে
পাল্টা আক্রমণ থেকে বিরত থাকতে এবং একটি কূটনৈতিক সমাধানের পথ খুঁজতে আহ্বান জানিয়েছেন। যুক্তরাজ্য স্পষ্ট জানিয়েছে যে তারা এই হামলায় সরাসরি অংশগ্রহণ করেনি, তবে মধ্যপ্রাচ্যে তাদের স্বার্থ ও মিত্রদের রক্ষায় তারা প্রস্তুত রয়েছে এবং ব্রিটিশ যুদ্ধবিমান আকাশে টহল দিচ্ছে। রাশিয়া এই হামলাকে বেপরোয়া পদক্ষেপ হিসেবে উল্লেখ করে তীব্র নিন্দা জানিয়েছে এবং একে আলোচনা প্রক্রিয়ার আড়ালে একটি ধ্বংসাত্মক কৌশল বলে অভিহিত করেছে। ওমানের পররাষ্ট্রমন্ত্রী বদর আলবু সাইদি, যিনি এই আলোচনার মধ্যস্থতা করছিলেন, তিনি হতাশা ব্যক্ত করে বলেছেন যে আরও একবার একটি কার্যকর আলোচনাকে নস্যাৎ করে দেয়া হলো। আমেরিকা এবং ইসরায়েলের এই প্রিএমটিভ বা আগাম হামলার যুক্তি আন্তর্জাতিক আইনে ধোপে টেকে না, কারণ এখানে কোনো আসন্ন বা তাৎক্ষণিক হুমকির প্রমাণ ছিল না। এটি মূলত একটি পরিকল্পিত যুদ্ধ। তারা মনে করেছে অর্থনৈতিক সংকট এবং অভ্যন্তরীণ গণবিক্ষোভের কারণে ইরানের বর্তমান সরকার দুর্বল অবস্থানে রয়েছে, আর তাই এটাই আঘাত হানার মোক্ষম সময়। কিন্তু বাস্তবতা হল মধ্যপ্রাচ্যের রাজনীতি এবং সমাজ ব্যবস্থা অত্যন্ত জটিল। শুধুমাত্র আকাশ থেকে বোমা ফেলে একটি আদর্শ ভিত্তিক এবং সামরিকভাবে সুসংগঠিত রাষ্ট্র কাঠামোকে ভেঙে ফেলা প্রায় অসম্ভব। ট্রাম্প হয়তো আশা করছেন ইরানি জনগণ নিজেরাই তাদের সরকারের পতন ঘটাবে, কিন্তু ক্রমাগত বিমান হামলা, বেসামরিক মানুষের মৃত্যু এবং ধ্বংসযজ্ঞ উল্টো সাধারণ মানুষকে দেশের প্রতি আরও বেশি জাতীয়তাবাদী করে তুলতে পারে। যুদ্ধের সবচেয়ে বড় সমস্যা হলো একবার এটি শুরু হলে এর শেষ কোথায় হবে তা কেউ বলতে পারে না। ইরানের শাসন ব্যবস্থার পতন ঘটাতে গিয়ে আমেরিকা যদি আরেকটি দীর্ঘমেয়াদী এবং রক্তক্ষয়ী সংঘাতে জড়িয়ে পড়ে, তবে তার পরিণতি কেবল মধ্যপ্রাচ্য নয়, পুরো বিশ্বকেই ভোগ করতে হবে। আপনারা তো সম্পূর্ণ ভিডিওটা দেখতেই পেলেন। আশা করি আপনারা বিস্তারিত সবকিছুই বুঝতে পারছেন, আর আশা করি এটাও বুঝতে পারছেন যে ইরানের পতন আসলে করা সম্ভব না। হ্যাঁ, যে জায়গা থেকে চেষ্টা করুক না কেন সম্ভব না। তো ভিউয়ার্স, লাস্ট একটা কথা না বলে পারছি না, সেটা হচ্ছে এই যুদ্ধের ফল কিন্তু পুরো বিশ্ব পাবে। হ্যাঁ, মানে যুদ্ধটা হচ্ছে যুক্তরাষ্ট্র, ইসরায়েল এবং ইরানের মধ্যে, তবে এই যুদ্ধের যে ফল সেটা পুরো বিশ্ব পাবে, কারণ ইরান অলরেডি হরমুজ প্রণালী ব্লক করে দিয়েছে, যার কারণে কিন্তু এখন থেকে সমস্যা শুরু হয়েছে জ্বালানি তেলকে নিয়ে। তো আশা করি বুঝতেই পারছেন কি হতে যাচ্ছে পৃথিবীতে। তো ভিউয়ার্স, কোন ব্যক্তিগতভাবে একটা বিষয় আমি না বলে পারছি না যে ইরানের সাথে যেটা হয়েছে এটা পুরোপুরি অন্যায় হয়েছে। কোনো ধরনের অগ্রিম বার্তা ছাড়া বা ইরান এমন কোনো কর্মকাণ্ড করেনি যার দ্বারা হুমকি তৈরি হয়েছে। ইচ্ছাকৃতভাবে ইরানের উপর ধরে যুদ্ধটাকে সৃষ্টি করেছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। আশা করি বুঝতে পারছে, এবং যুক্তরাষ্ট্র খুবই ভয়ে আছে যে ইরান যদি পারমাণবিক শক্তিধর দেশ হয়ে যায় তাহলে এখানে দাদাগিরিটা কমে যাবে। হ্যাঁ, এবং মধ্যপ্রাচ্যে যে দেশগুলো রয়েছে ইরান ব্যতীত অধিকাংশ দেশই কিন্তু দালাল হয়ে গিয়েছে। তো সেই জায়গা থেকে তারাও একটা ভয়ের মধ্যে থাকে ইরানকে নিয়ে। হ্যাঁ, তো ইরান হচ্ছে এমন একটা দেশ যে কখনো দালালি করে না। হ্যাঁ, ইরান হচ্ছে এমন একটা দেশ যে দখলদারদের বিরুদ্ধে দাঁড়িয়েছে। তাই ইরানকে সৃষ্টিকর্তা কখনই হতাশ করবে না। হ্যাঁ, সামরিক হয়তো কিছু সমস্যার মুখে পড়ছে, হ্যাঁ হয়তো কোনো ক্ষতি হচ্ছে, তবে ইরানকে সৃষ্টিকর্তা কখনো নিরাশ করবে না, আর ইরানকে কখনোই কেউ পতন করতে পারবে না। আর যদি পতন করতে আসে তাহলে সে নিজেই পতন হয়ে যাবে। তো ভিউয়ার্স, এই ছিল বিস্তারিত। আশা করি সম্পূর্ণ রিয়েকশন ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। আর যদি আজকে সম্পূর্ণ রিয়েকশন ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকে, আপনারা চাইলে আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করতে পারেন, ভিডিওতে লাইক করতে পারেন, কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত জানাতে পারেন। তাহলে বিদায় নিচ্ছি, এখানে দেখা হবে পরবর্তী কোনো একটা ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থাকবে, সুস্থ থাকবে। টাটা, বাই বাই।